মনের বাসস্থান শরীরে, তবে শরীর ভাড়াটে আর মন বাড়ির মালিক। মন ভালো না থাকলে শরীর ভালো থাকতে পারে না। আজকাল নানা কারণে মন ভালো থাকছে না বিথির, যার ফলে শরীরও ভালো কাটছে না। সাংসারিক কাজে কর্মে সাফল্য পাচ্ছে না। কথা শুনতে হয় শাশুড়িমার, মুখ কালো দেখতে হয় জায়ের। যে কাজটি বিথির করার কথা সে কাজটি তার যা করে নেয়। অন্যদিকে যে কাজটি বিথির পুরোপুরি অজানা সে কাজটি পড়ে থাকে তার জন্য, আর সে কাজটি সম্পন্ন করতে তাকে বারবার ছুটতে হয় যা অথবা শাশুড়িমার কাছে, কারণ তাদের পরামর্শ গ্রহণ একান্ত প্রয়োজন। তাই বলে বিথির সকল প্রশ্নের উত্তর অতি সহজেই সবসময় পাওয়া যায় না। সোজা উত্তর যখন বাঁকা ঠোঁটে আসে তখন শ্রোতার কর্ণদ্বয় অস্বস্তি অনুভব করে। বিথির সকল জিজ্ঞাসা চিহ্নের বিলুপ্তি ঘটিয়ে সেখানে পূর্ণচ্ছেদ বসানোর ঠিকা নেয়নি কেউ। কখনো কখনো নিজের চিন্তা ভাবনাকে জাগিয়ে তুলে কোনো কাজ সমাপ্ত করেও তার রেহাই নেই। তার অপটু, অদক্ষ, অনভিজ্ঞ নরম হাতের ব্যথা যন্ত্রণার সমন্বয়ে সদ্য সংগঠিত হওয়া কোনো ভারী কাজ এবারের লোকের কাছ থেকে প্রশংসাপত্রের ব্যবহৃত বাক্যের অপেক্ষা করতে পারে না। তবে সমালোচনার বহু পরিচিত শব্দগুলো দল বেঁধে তার কানে এসে সমবেত হয়। সেদিনের কথা ভেবে আজও বিথির ভেতরটা যেন কেঁপে ওঠে। অনেক যত্ন করে রান্না করা মাংসের ঝোলটা নাকি অখাদ্য হয়। বিথির বড় যা সে ঝোল দিয়ে মাখা ভাত পাশের বাড়ির কুকুরটাকে একরকম জোর করে ডেকে এনে থালা উল্টে ঢেলে দেয় আর বারবার বলতে থাকে, খা খা। এই খা কথাটি এমনভাবে উচ্চারণ করে যার ভাব সম্প্রসারণ করলে বোঝা যায় সে বলতে চেয়েছে, খা দেখ কি স্বাদের রান্না তোর নতুন বৌদির। একই সময় সেই ঝোল দিয়েই বিথি ভাত খাচ্ছিল। তখন তার চোখ দুটো রান্নাঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে সোজা চলে যায় কুকুরটা যেখানে খাচ্ছিল। সাপের জিভ যেমন মুখ থেকে বের হয়ে বাইরের জগৎ সম্পর্কে তথ্য নিয়ে সাপকে সজাগ করে দেয়, সেভাবেই বিথির চোখ দুটো দেখে আসে কিভাবে কালো ভুলো লেজ নাড়িয়ে মহানন্দে তৃপ্তি ভরে ভাত খাচ্ছিল। তার মনে হয়নি মাংসের ঝোলটা অখাদ্য, বিথিরও মনে হয়নি। নাম তার সুরবালা, সোমের বৌদি, বিথির যা। সৃষ্টিকর্তা তাকে সব দিয়েছেন, যেমন রূপ, উপচে পড়া যৌবন ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র দেয়নি উচ্চতা এবং অক্ষর ও ছেদ জ্যোতি চিহ্নের ব্যবহার করে ছবি আঁকার দক্ষতা। তাতে কি, সে তো আর বোবা নয়। তার আরেকটি গুণ হলো সে দূরদৃষ্টি সম্পন্না। বিথি ও সোমের এ যাবৎ যতগুলো দিন বা রাত কেটেছে সেগুলো কিভাবে এবং কেমন কেটেছে তার বৃত্তান্ত জমানো আছে তার কাছে। বিথি ও সোমের মুখ দেখেই সে সব কিছু বুঝতে পারে। কিন্তু বিথি ও সোমের বিয়ের এখনো 1 বছর হয়নি। একে অন্যকে জানে না, বুঝতে পারে না। মনোমালিন্য হতেই পারে, এর থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তবে সুরবালা অনেক আগেই অনেক সিদ্ধান্তে পৌঁছে গেছে। অঙ্কের মতো স্বচ্ছ তার সিদ্ধান্ত। বিথিকে দেখিয়ে স্বামী মানবেন্দ্রকে অতিরিক্ত ভালোবাসে, খেয়াল রাখে। এদিকে মানবেন্দ্র তার এই আদিক্ষেতা পছন্দ করে না।
সেটা বোঝার মতো বুদ্ধি বা সামর্থ্য যে ভগবান তাকে দেয়নি, সেটা সুরবালা জানবে কি প্রকারে? শেষবারের দুর্গাপূজায় বাবা বিথিকে লাল রঙের চুড়িদার বানিয়ে দিয়েছিল একটি। সেবার বাড়ি থেকে আসার সময় চুড়িদারটি সাথে নিয়ে আসি। এটা এখনো নতুন রয়েছে। একদিন বিকেলে নিজের ঘরে সেই চুড়িদারটি পরে আয়নাতে নিজের ছবিটা দেখছিল। কপালে সিঁদুর, হাতে শাখা, পরনে চুড়িদার। তার অতীত ও তার বর্তমানের সমন্বয় করছিল। দেখতে চেয়েছিল কে বেশি সুন্দরী, চুড়িদার নাকি শাখা সিঁদুর। তখনই সুরবালা প্রবেশ করে। প্রথমে হাসতে হাসতে বিছানাতে লুটিয়ে পড়ে। হাসির শব্দে পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, দিদি, বৌদিরা চলে আসে। তাদের পেছন পেছন ছুটে আসে তাদের ছেলে মেয়েরা। বিথির ঘরে তখন সবার জন্য বসা তো দূর, দাঁড়ানোর জন্যও জায়গা নেই। সকলের সামনে বিথিকে সমালোচনার মুখে পড়তে হয়। ইংরেজি বর্ণমালার 21তম বর্ণের আকারে কাটা বুকের অংশটা আজ ব্যর্থ হয় তার স্তন জোড়াকে ঘরে উপস্থিত এতগুলো লোকের নজরের আড়াল করতে। এতে চুড়িদারটির কোনো দোষ নেই। বিয়ের পর বিথির শরীরের উপরিভাগের পরিবর্তন, সে তো চুড়িদারকে বলে কয়ে আসবে না। বেশ কিছু প্রশ্নের তীর ছুটে আসে তার দিকে। প্রশ্নগুলির উত্তর দিয়েছিল তার নীরবতা। অসহনীয় এই পরিবেশে বিধাতা তার ঠোঁটে রাগ ও লজ্জার রং মিশিয়ে দিয়ে দর্শকের আসনে আসীন ছিলেন বোধহয়। নাট্যকার এখানে এক অঙ্কের একটি সুন্দর নাটক রচনা করতে পারত, যার মূল চরিত্র বিথি ও তার লাল চুড়িদার। যে নাটক মঞ্চস্থ হলে ভদ্র সমাজের দৃষ্টি থাকবে ইংরেজির 21তম বর্ণের আকারে কাটা চুড়িদারের বুকের অংশে। ঘরে ঘরে উলুধ্বনি শোনা যায়। সন্ধ্যা নামে, যে যার বাড়ি চলে গেলে তখনকার মতো নাটক শেষ হয়। রাতে সোম আসার পরে সুরবালা ছুটে আসে। বিকেলের ঘটনার বিস্তারিত জানায়, অভিযোগ করে সোম বিথিকে কেন আগে থেকেই বলে দেয়নি যে তাদের বাড়িতে নাইটি চুড়িদার বারণ। গ্রামের বউয়েরা এসব পরে না। সমাজে সোমের স্থান একটু উঁচুতে, তার স্ত্রী বিথি, তারও স্থান একটু উঁচুতেই হবে। সে এমন কোনো আচরণ করতে পারে না যা তাদের অসম্মান করে। ছোট থেকে পরিবারের নিয়ম নীতি মেনে বড় হয় সোম। গ্রামে আজও ঘোমটা টানার প্রচলন সোমের অজানা নয়। বিথির চুড়িদার পরার ঘটনাটা সোম মেনে নিতে পারত, কিন্তু যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয় তাতে তার মেজাজ নষ্ট হয়। রাত তখন 11টা। বিথিকে শাসন করার উপযুক্ত সময়। বিথিও প্রতিবাদ করে, কথায় কথা বাড়ে, কণ্ঠস্বর একটু একটু করে তীব্র হয়, সহিষ্ণুতার বাঁধ ভাঙে। বিথির লাল চুড়িদারটাকে জানালা দিয়ে সোম বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে শুয়ে পড়ে। আকাশে কালো মেঘ ঘনীভূত হতে থাকে সন্ধ্যার পর থেকে। আকাশ জুড়ে বজ্রপাতের বিকট শব্দ। তারপর শুরু হলো বৃষ্টি, মুষলধারা বৃষ্টি। অবিরাম টিনের চালে এসে আছড়ে পড়ে। সুরবালা, পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, দিদি, বৌদিরা সবাই শুনছে বৃষ্টির টানা শব্দ। সোম যদি নিদ্রা না যায় সেও শুনছে। বিথির চোখের দুঃখের মেঘগুলো ঘনীভূত হয়ে একসময় বারিধারার মতো অঝরে ঝরতে থাকে, নিঃশব্দে, বিনা মেঘে বজ্রপাতে,
দু চোখের কোণ দিয়ে নরম বালিশে। শুনতে পারিনি কেউ, সুরবালা, পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, দিদি, বৌদিরা, কেউ না। 5x7 বিছানায় বাদিকে শুয়ে থাকা সোম, সেও না। অনেক সাধ করেই বিথি বাড়ি থেকে চুড়িদারটি এনেছিল। আরও বাকি 2-3টে ছিল যেগুলো সে নিয়ে আসতে পারত। এর প্রতি তার টানটা ছিল একটু বেশি। এটা তার খুব পছন্দের। বিশেষ কোনো অনুষ্ঠান ব্যতীত এটা সে ব্যবহার করত না। আজ জানালার বাইরে পড়ে আছে। বৃষ্টির কণাগুলো যখন তীরের মতো এর গায়ে এসে পড়ছে, ক্ষত বিক্ষত হয়েছে বিথির হৃদয়। বিথি এখন কারো স্ত্রী, কারো সম্পত্তি, যাকে স্পর্শ করার অধিকার অর্পিত হয়েছে শুধু তার উপর, যে বিথির হাত ধরে নির্দিষ্ট কক্ষপথে বেদমন্ত্র শ্রবণের সাথে সানাইয়ের সুরে মুখরিত পরিবেশে পুষ্পবর্ষণের মধ্য দিয়ে অগ্নিকুণ্ডকে পরিক্রমণ করে বিথির পানি গ্রহণ করেছে। আজ বিথির চুড়িদারটি তার বুক, নাভিদেশ, উত্থিত নিতম্ব, পৃষ্ঠদেশ ও কাঁধে স্পর্শ করার অপরাধে অপরাধী। তিমির ঘন বৃষ্টির রাতে ঘরের বাইরে অন্যের সম্পত্তিকে স্পর্শ করার শাস্তি ভোগ করছে। শাস্তি তার অন্তহীন, যতদিন পর্যন্ত তার শেষ চিহ্ন মাটির মধ্যে রয়ে যাবে, যতদিন পর্যন্ত না তার শেষ চিহ্ন বিলীন হয়, যতদিন পর্যন্ত না তার স্মৃতি বিথির মন থেকে হারিয়ে যায়, ততদিন তার শাস্তির অবসান অপ্রত্যাশিত।